8 দিনে ইসরায়েলের 2 বিমান ঘাঁটি ও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস, বলছে ইরান। বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার দাবি তেল আবিবের। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকাই মুখ্য, বললেন সিইসি। ভোটের কর্মপরিকল্পনা হয়েছে, প্রকাশের সময় আসেনি। বহিষ্কারাদেশ প্রত্যাহারে রাজধানীতে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের বাধা না মেনে ফের অবস্থান। মেয়র কাউন্সিলরহীন সিটিতে গতি নেই মশা নিধন কার্যক্রমে, বছরব্যাপী পরিকল্পনা না থাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। হাওরে অবাধে ঘুরছে 200-এরও বেশি হাউস বোট, উচ্চ শব্দে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, আশঙ্কাজনক হারে কমছে মাছ পাখি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ইরানে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে নবম দিনের মতো চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। আজ 2 ইরানি সহ আইআরজিসির ড্রোন ইউনিট কমান্ডার আমিন জুদাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নিজেদের হামলায় ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের। এদিকে অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। নাফি আরমান মননের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইসরায়েলের আকাশ ভেদ করে উড়ে যাচ্ছে এক ঝাঁক মিসাইল, লক্ষ্য তেল আবিব। ইরানের শক্তিশালী মিসাইলগুলো ধ্বংসে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ সবগুলো মিসাইল প্রতিহতের দাবি করলেও রাজধানীর একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ভোরের আলো ফোটার আগেই ছোটাছুটি শুরু করেন ইসরায়েলিরা। টানা 9 দিন ধরে ইহুদি ভূখণ্ড থেকে ভেসে আসছে এমনই একের পর এক চিত্র। অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 18 দফা হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি, যেখানে দাবি করা হয় শুক্রবারের হামলায় নেভাটিম ও হাটজেরিম বিমান ঘাঁটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা। হাইফাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন, এতে আহত বেশ কয়েকজন। এদিকে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গবেষণা সংস্থা পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অস্তিত্ব টিকিয়ে রাখতে যতদিন প্রয়োজন ততদিন তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব। And the other is, of course, atomic bombs in the hands of this mad regime. বিপরীতে শনিবার প্রথম প্রহরেই ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে 15টি বিমানের মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরান, কওম ও কারাজ অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। হামলায় ব্যবহার করা হয় 30টির বেশি অস্ত্র। এছাড়াও ইস্পাহানেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি আইআরজিসির ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ। মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার খুজেস্তান প্রদেশ থেকে অর্ধশতাধিক নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা জানান, চাপিয়ে দেয়া যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। رژیم نحس و مردمان بی آینده دارند یک افول سریع رو تجربه میکنند. خودتون خواستید، شما آغاز کردید، حالا دریافت کنید। শুক্রবার তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন লাখো ইরানি। এ সময় পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। অন্যতম বড় এই বিক্ষোভ জাতির সাহসকে প্রতিফলন করছে বলে এক্স বার্তায় জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে এবার দৌড়ঝাঁপ করছেন বিশ্ব মোড়লরা। জেনেভায় যুক্তরাজ্য সহ ইউরোপীয় কয়েকটি দেশের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে আলোচনা চলতে পারে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংঘাতের জন্য বরাবরের মতো ইরানকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানে হামলা বন্ধের দাবি অগ্রাহ্য করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
ইরান ইসরায়েল ইস্যুতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সেই সঙ্গে তেল আবিবকে ইরানে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। The US has publicly threatened to strike Iran's safeguard nuclear facilities. Such acts constitute a flagrant violation of Article 2, Paragraph 4 of the UN Charter and a breach of the sovereign equality of states. তবে ইরানে হামলা বন্ধ হবে না বলে জানান ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। Well, we have seen diplomatic talks for the last few decades and look at the results. So, if there will be a genuine efforts to dismantle the capabilities of Iran, then that's something we can consider. But it is going to be like another session and debates. That's not going to work. Thank you, Madam President. ইসরায়েলের পাশাপাশি পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানকে তোপের মুখে ফেলার চেষ্টা করে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ডরোথি সিয়া বলেন, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করতে হবে। একই দিন সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে সময় আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা করায় ইসরায়েলকে যুদ্ধাপরাধী বলে অভিযোগ করেন তিনি। তবে ইসরায়েল যদি ইরানে হামলা বন্ধ করে তবে কূটনৈতিক আলোচনার সুযোগ রয়েছে বলে জানান আরাকচি। حمله به تأسیسات زیربنایی جمهوری اسلامی ایران با پاسخی محکمتر قطعا مواجه خواهد شد و دشمنان ما می‌دانند که چه اهدافی در داخل رژیم صهیونیستی در دسترس ما قرار داره. জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা আছে, তবে তা প্রকাশের সময় আসেনি। শনিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে 2 দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন সিইসি। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসিফ, জানাবেন কতক্ষণ ধরে সড়ক অবরোধ করে আছেন শিক্ষার্থীরা, আর তাদের সড়ক থেকে সরানোর কোনো চেষ্টা আছে কিনা? উজ্জ্বল যেটি বলছিলেন, সকাল ঠিক 8টা থেকেই এই যে নতুন বাজার যে সড়কটি আছে, এই সড়কের একটি পাশ দখল করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলন, তাদের ভাষায় তারা যেটি বলছিলেন যে নতুন বাজার ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছিলেন, এবং সেই কর্মসূচিটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখনও সড়কের একটি পাশে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে, এবং এইখানে তারা সড়কটি অবরোধ করে তাদের যে দাবি দাওয়া আছে, সেই জন্য তাদের যে ব্লকেট কর্মসূচিটি আছে সেটি তারা পালন করছে। একটু জানিয়ে রাখি উজ্জ্বল, তাদের দাবি দাওয়াটা কি আসলে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছেন যে তাদের কিছু শিক্ষার্থীদের অবৈধভাবে, অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তারা সেই বহিষ্কারাদেশটি বাতিলের দাবিতে আসলে মূলত তাদের এই অবস্থান কর্মসূচি। এছাড়া তাদের আরও কিছু দাবি আছে। তারা বলছেন যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনে এখনও বিগত ফ্যাসিবাদ সরকারের যে দোসররা আছে তারা এখনও অবস্থান করছে, এবং তাদের যোগসাজশে যে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া বা বিভিন্ন ন্যায্য দাবি দাওয়াগুলো আছে সেগুলো আসলে আদায় হচ্ছে না। তো এই যে দাবি দাওয়া, এই দাবি দাওয়াগুলোর নিয়েই আসলে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজারের যে মোড়টি আছে এই মোড়ের যে সড়কটি আছে এখানে সড়কটি অবরোধ করেছে এবং এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। এই শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকশন নিয়েছে। পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় আমরা সংঘাত হতেও দেখেছি। শিক্ষার্থীরা আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ সময়ের জন্য সরে গেলেও পরবর্তীতে আবারও শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছে এবং সড়কটি এখনও অবরুদ্ধ অবস্থায় আছে। এই সড়ক দিয়ে কোনো রকমের যান চলাচল কিন্তু হচ্ছে না। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি তারা অব্যাহত রাখবে এবং তারা এই সড়কে কোনো রকমের যান চলাচল করতে দিবে না। আগেই বলেছি যে শিক্ষার্থীদের দাবি হলো যে তাদের যে শিক্ষার্থীদের অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে সেই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করতে হবে এবং যে স্বৈরাচারের দোসররা যারা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায় হতে দিচ্ছে না বা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায় বাধার সম্মুখীন হচ্ছে সেই বিগত সরকারের স্বৈরাচারের যে দোসর আছে তাদের আসলে পদত্যাগ তারা চাচ্ছে। এখানে আমরা দেখাচ্ছি যে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু এই যে পুলিশের আক্রমণে যারা আহত হয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্নভাবে যেটি বলার চেষ্টা করছে স্লোগানে এবং বিভিন্নভাবে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচিটি আছে অর্থাৎ নতুন বাজার ব্লকেট কর্মসূচিটি সেটি তারা অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে নতুন বাজার থেকে সর্বশেষ। উজ্জ্বল। নতুন বাজার থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। টানা বর্ষণ ও উজানি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার দুটি স্থানের বাঁধে সৃষ্ট ভাঙন মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে বন্যার আশঙ্কায় কুমিল্লার গোমতীর বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম এবং কুমিল্লা থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যাচ্ছি ফেনীতে ডালিমের কাছে। ডালিম, জানাবেন বাঁধ মেরামতে প্রশাসন কতটুকু সক্রিয়? উজ্জ্বল, টানা বর্ষণ এবং ভারতীয় উজানের যে ঢল সেই ঢলে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ফেনীর ফুলগাজীর বড়ইয়ার বণিকপাড়া গ্রাম, এখানেই কিন্তু গতকালকে একটি স্থানে ভাঙন দেখা দেয়। 20 মিটার ব্যাপী এই ভাঙনের কারণে কিন্তু ফুলগাজীর উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া সহ প্রায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও পরশুরামের সুবারবাজার এলাকায় যেখানে সড়ক উপচে গিয়ে পানি জনপদে ঢুকে সেখানটায় আরো একটি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে যে ভারী বর্ষণ এবং ভারতীয় উজানের যে ঢল সেটির কারণে ফেনীর যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, যে প্লাবন পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড ভাঙনের কবলিত যে জায়গাটি রয়েছে সেখানে কাজ শুরু রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে জিও ব্যাগ আনা হয়েছে এবং জিও টিউব আনা হচ্ছে, যা এই ভাঙন কবলিত স্থানটি মেরামত করার জন্য। স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছরই বর্ষা এলে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 22 কিলোমিটার কোনো না কোনো স্থানে কিন্তু ভাঙন দেখা যায়, যার ফলশ্রুতিতে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা প্রতি বছরই পোহাতে হয়। স্থানীয়রা বলছেন যে বর্ষা এলেই যে ভাঙে এবং বর্ষার পরে আবার মেরামত হয়, আবার ভাঙে, এই যে চক্র, এই চক্রে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ঠিকাদার এবং প্রভাবশালী মহলকেই তারা দুষছেন। তারা বলছেন যে অনিয়ম, দুর্নীতি এবং নয়ছয়ের কারণে কিন্তু এইসব বাঁধ ভাঙে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড ভিন্ন তথ্য দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলতে চায় সেটি হচ্ছে যে ভারতের থেকে যখন মুহুরী নদী যেখানটা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেখানে এই মুহুরী নদীর প্রস্থ 100 মিটারের বেশি। সেখানে বাংলাদেশের বিভিন্ন অংশে গিয়ে সেই প্রস্থটি দাঁড়ায় 20 থেকে 25 কিংবা 30, যার ফলশ্রুতিতে অতিরিক্ত পানির যে চাপ সেটি সইতে না পেরেই মূলত মুহুরী নদীর যে বাঁধ সেটি ভাঙে, যার ফলশ্রুতিতে এই যে প্লাবন তৈরি হয়। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 7,340 কোটি টাকার একটি প্রকল্প তারা একনেকে দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে। সেটি যদি পাশ হয় এবং সেই কাজটি যদি শুরু হয় তাহলে এই ভাঙন কবলিত এলাকার যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হবে। এই ছিল ফেনীর ফুলগাজীর বণিকপাড়া থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির সর্বশেষ। এবারে যাব কুমিল্লা, সেখানে রয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে?
উজ্জ্বল ২৪-এর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এই গোমতীর বেড়ি বাঁধের ভাঙনের ফলে, এবং যার কারণে কুমিল্লার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তো এই বাঁধের সংস্কারের জন্য এই সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি এই গোমতী নদীর বাঁধ মেরামতের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন। প্রায় ৮ কিলোমিটার এলাকা বিভিন্ন স্থানে তারা বাছাই করে নির্ধারিত এলাকাগুলোতে যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে কিন্তু বাঁধের সংস্কারের জন্য, বাঁধ মজবুত করার জন্য কিন্তু মাটি ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি যে গোমতী নদীর সদর এলাকার জগন্নাথপুর এলাকা, এই এলাকাতে কিন্তু মাটি ফেলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে কিন্তু এভাবে বাঁধকে উঁচু করে বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কিন্তু বাঁধকে মজবুত করার জন্য মাটি ফেলা হচ্ছে। প্রায় ৯ কোটি টাকা বাজেটের কাজ চলমান আছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। ইতিমধ্যে গোমতী নদীতে পানি বেড়েছে, অর্থাৎ ভারতের উজানের পাহাড়ি ঢলে কিন্তু গোমতী নদীতে পানি বৃদ্ধি পায়, এবং তার ফলে কিন্তু এই যে নদীতে পানি উপচে, বাঁধের উপচে কিন্তু শহর প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তো এই বছরও কিন্তু বন্যার ঝুঁকি রয়েছে। আমরা সাম্প্রতিক অবস্থায় দেখেছিলাম যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলের কারণে গোমতী নদীর যে বিপদসীমা তার ছুঁই করছিল, অর্থাৎ এই বিপদসীমা উপচে যখন পানি বাঁধের সমান্তরালে চলে আসে তখন কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়, এবং এর ফলে এই যে চিহ্নিত জায়গাগুলোতে বাঁধ মেরামতের কাজ চলছে। গত বৃহস্পতিবারও কিন্তু বাঁধের যেসব এলাকাগুলোতে মেরামত করতে বা অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজন ছিল সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই উচ্ছেদ চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে, এবং শুধু গোমতী নদী নয়, গোমতী, তিতাস, মেঘনা, ডাকাতিয়া যেগুলোতে মানুষ উচ্ছেদ করা প্রয়োজন, যে নদীর তীরবর্তী মানুষকে সুরক্ষার জন্য এবং নদীর বাঁধ সুরক্ষার জন্য সেই অভিযান অব্যাহত থাকবে। তো এই যে গোমতীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই নদীর মাটি কেটে কিন্তু নদীর পাড় থেকে মাটি নিয়ে কিন্তু বাঁধ মেরামতের কাজ চলছে। তো এটি চলমান থাকবে। এখানে যে পানি বৃদ্ধি পেলে মানুষের জীবনযাপন কিন্তু হুমকির মুখে পড়ে, তো সেই জন্য কিন্তু এই বাঁধ মেরামতের কাজ চলছে। উজ্জ্বল। কুমিল্লা থেকে বাঁধ মেরামতের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এবার মৌসুমের আগে বিপজ্জনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বর। কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও মিলছে না মুক্তি। আইইডিসিআর এর জরিপ বলছে 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার ঘনত্ব নির্ধারিত মানদণ্ডের চেয়েও বেশি। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে ভাটা পড়েছে কাজের ধারাবাহিকতায়, কমেছে মশা নিধন কার্যক্রম। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইহসান পড়ার টেবিলে বসতেই মশার কামড়ে মনোযোগ ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে। ডেঙ্গু আতঙ্কে তার পরিবার। খুব আগ্রহে পড়তে বসে, আম্মু আমার পরীক্ষা, আমাকে তাতে পড়াতে বসি, বইপত্র নিয়ে বসে, যে মশা কামড়টা হয় আম্মু ভালো লাগছে না, পড়বো না। মশা কামড়ে প্রত্যেক দিন, এর ফলে আমি পড়তে পারি না, সামনে আমার পরীক্ষা। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু জ্বরের ঝুঁকি। গত কয়েক সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, অতিবৃষ্টিতে প্রায় সব ওয়ার্ডেই বেড়েছে মশার প্রজনন। ফলে কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় অনেক মশা, অনেক বছর ধরে আমরা মশার খাবার সহ্য করতে আছি। মশারি টানালে হয় না, কারণ আমাদের তো মশারি থেকে বের হতে হয়। তো বের হওয়ার পরে যে এই ওইটুকুর মধ্যে অনেক মশা ঢুকে যায়, অনেক জায়গায় অ্যালার্জির মতো হয়ে যায়, মশা কামড় পড়ে যেই রোগটি এরকম হয়। এখন আমরা যে স্থানটিতে আছি এটি একটি বাসার প্রবেশপথ। সিটি কর্পোরেশনের নিষ্কাশন নজরদারির অভাবে এরকম এলাকায় বেশ কয়েকটি বাসাবাড়ির সামনে পানি জমে থাকে। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে এখন পুরো এলাকায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। সিটি কর্পোরেশনের লোকেরা এখন তো ধরেন সরকার যাওয়ার পর থেকে অত লোক অত আসে না, আগে তো আইতো 2-1 জন, এখন আসে না। গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো আইইডিসিআর এর প্রাক বর্ষা জরিপে দেখা যায় রাজধানীর 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। এর মধ্যে ঢাকা উত্তরে ঝুঁকিতে রয়েছে 6টি ওয়ার্ড আর দক্ষিণে 7টি। উত্তরের 12 আর দক্ষিণে 31 ও 41 নম্বর ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইন্ডেক্স পাওয়া গেছে 26.67%। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র কাউন্সিলর না থাকায় এবছর ডেঙ্গু নিয়ে বেশি আতঙ্কিত নগরবাসী। এছাড়াও স্প্রে ও ফগিং সহ সিটি কর্পোরেশনের নিয়মিত মশা নিধন ব্যবস্থাও হ্রাস পেয়েছে।
প্রচুর মশা, এই তো মশা বাড়ছে যে বসেই জানা মশা জ্বালায়। মেয়র নাই, কাউন্সিলর নাই, নির্বাচিত কোনো সরকারও নাই, সেটা আমাদের জনগণের দুর্ভোগ দেখবে কি? এলাকার মানুষের যে কি ডেঙ্গু পরিস্থিতিতে কি ভয়াবহ আকার ধারণ করছে সেটা মানে বলে আর বোঝা যাবে না। চলতি বছরের ২০ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭,০৭৭ জন। এর মধ্যে ৪৯.৩% পুরুষ এবং ৪০.৭% নারী রয়েছেন, আর মারা গেছেন ৩০ জন। এর মধ্যে শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫,২১০ জন, যা মোট আক্রান্তের প্রায় ৭০%, যার অধিকাংশই রাজধানী ও এর আশেপাশের বাসিন্দা। গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১,৩৪০ জন ডেঙ্গু রোগী। সমাজকর্মীরা বলছেন, প্রয়োজনের চেয়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নগণ্য। দক্ষিণ সিটিতে এডিস দমনে নেই কার্যকর তৎপরতা। যখনই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে এইসব দায়িত্বগুলায়, তারা এই অঞ্চলের মতো যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষ মনে করে না। আমরা স্পেশাল মনে বাদলাম যে সাধারণ যে রুটিন কাজ সেই কাজটা পর্যন্ত হয় না। শুধু হয় না, আমরা অনেক চেঁচামেচি করার পরেও হয় না। যারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছে, আমাদের টাকাই চলছে, অথচ আমাদের মানুষ মনে করছে না। এটা হচ্ছে মূল সমস্যা। প্রতি বছর বিভিন্ন জরিপে রাজধানীর নির্ধারিত কিছু ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এসব স্থানে মশা বা লার্ভা কেন বেশি পাওয়া যাচ্ছে তা মৌসুম শুরুর আগেই শনাক্ত করলেও সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী নেওয়া হয় না কোনো পরিকল্পনা। তাই স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এসব এলাকার বাসিন্দাদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ। নতুন করে ৬৩ জন সহ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,২৫১ জন। থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কেন সম্ভব হচ্ছে না, আর মোকাবিলায় এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে? উজ্জ্বল, থেমে থেমে বৃষ্টিপাত ডেঙ্গু নিধনের ক্ষেত্রে একটা বড় অন্তরায়, কেননা বৃষ্টিপাতের পরে আবার যে তাপপ্রবাহ চলে সেটি কিন্তু ডেঙ্গু, বিশেষ করে এডিস মশার যে বংশ বিস্তার তাতে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এর ফলে এখানকার যে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে আমরা দেখছি যে অবনতির দিকে। আজকে সকাল পর্যন্ত ৬৩ জন নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত ঘটনা আমরা জানতে পেরেছি, এবং একই সাথে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২,২৫১ জন। মৃত্যু হয়েছে ৫ জনের, যেটি সরকারি হিসেবে। বেসরকারি হিসেব বলছে মৃত্যুর সংখ্যা ১০ জনের বেশি। এখানে আজকে জেলা সিভিল সার্জনের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের জানিয়েছেন সরকারি এবং বেসরকারি হিসেবটাকে একীভূত করার জন্য তারা কাজ করছেন। বিশেষ করে সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা মারা যাচ্ছেন তাদেরকে সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যান্য স্থানে, বাড়িতে কিংবা ঢাকায়, বরিশালে যারা মারা যাচ্ছেন বরগুনার বাসিন্দা, তাদেরকে কিন্তু বেসরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এখানে মৃত্যুর মিছিল যেমন বাড়ছে, তেমনি আক্রান্তের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। গতকাল বরগুনার মনসাতলী গ্রামে একজনের মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। এখানে শিশু থেকে বৃদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে সকল বয়সী মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এবং কেউই ডেঙ্গুতে ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতনতাই একমাত্র ডেঙ্গু প্রতিরোধে এখন প্রধান হাতিয়ার, কেননা সচেতনতার বিকল্প নেই বলছেন আইডিসিআর এর যারা বিশেষজ্ঞ দল এসেছেন। তারা কিন্তু মাঠে কাজ করেছেন এবং মাঠ পর্যায় থেকে যে তথ্য আমাদের দিয়েছেন যে বরগুনার ৭ নং ওয়ার্ড সহ পৌর শহরের বেশিরভাগ বাসায় বৃষ্টির পানি জমিয়ে রাখে, যারা দীর্ঘদিন ধরে পান করেন কিংবা অন্যান্য কাজে ব্যবহার করেন, তাদের কিন্তু সেই বাসায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ডেঙ্গু লার্ভার উপস্থিতি তারা পেয়েছেন, এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও সেই বাসাগুলোতে বেশি বলে জানিয়েছেন। তো এখন যে হাসপাতাল পরিস্থিতি আমরা দেখছি যে এখানের মেঝে পর্যন্ত কানায় কানায় পূর্ণ, এবং এখানে যারা বেডে রয়েছেন, যদিও বেডে যারা রয়েছেন তাদেরকে যেমন সতর্ক থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, তেমনি যারা মেঝেতে রয়েছেন তাদেরকে কিন্তু মশারি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। যদিও সেই নির্দেশনা এখানকার যারা অসুস্থ রোগী কিংবা স্বজন রয়েছেন তারা মানছেন না। তো এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই, কেননা এখানের প্রশাসন তারা যথেষ্ট চেষ্টা করছেন, তারা পৌর কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও যথেষ্ট চেষ্টা করছেন। সব মিলিয়ে এখন যদি সব স্তরের মানুষ সচেতন থাকেন তাহলে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে পারবেন। আরেকটি বিষয় যে
বৃষ্টির কারণে মশক নিধনের যে ঔষধ ছিটানোর কার্যক্রম সেটি কিন্তু খানিকটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কেননা এখন যদি মশক নিধনের জন্য যে স্প্রে করা হয় তাহলে কিন্তু সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাবার আবার একটা শঙ্কা থাকে। এ কারণে মশক নিধন কার্যক্রম শুরু করেও তারা বন্ধ করেছেন। যদিও এখন সর্বস্তরের মানুষই বলছেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে মানুষদের সচেতন থাকতে হবে, সচেতনতার বিকল্প কিছু নেই এই মুহূর্তে ডেঙ্গু থেকে প্রতিরোধ থাকার জন্য। একই সাথে একজন রোগীর সাথে যখন 3 থেকে 4 জন করে যখন ভিজিটর আসছেন, স্বজন আসছেন, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ঝুঁকি বাড়ার সাথে সাথে করোনা প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে, কেননা দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। হয়েছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ তথ্য। ভোলার ইলিশা বাজারে স্বর্ণালংকারের ব্যবসার আড়ালে শতাধিক গ্রাহকের 500 ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে। 500 ভরি স্বর্ণ ও 50 লাখেরও বেশি টাকা নিয়ে ওই জুয়েলার্স ব্যবসায়ী উধাও হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। অঙ্কুর রায়ের ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার ইলিশা ইউনিয়নের নাজমা বেগম মেয়ের বিয়ের গহনা বানাতে স্থানীয় সুইটি জুয়েলার্সে জমা রেখেছিলেন প্রায় 4 ভরি স্বর্ণ। তবে গেল 25শে মে থেকে উধাও দোকান মালিক সোহাগ বালা। সব হারিয়ে হাতে কাগজ নিয়ে দোকানের সামনে এই বৃদ্ধার অবস্থান। শুধু নাজমা বেগমই নয়, এই ব্যবসায়ীর সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকে। ভুক্তভোগীদের দাবি, শতাধিক মানুষের প্রায় 500 ভরি স্বর্ণ ও নগদ 50 লাখ টাকা নিয়ে পলাতক সোহাগ বালা। এ ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন সহ একাধিক কর্মসূচি করলেও মেলেনি কোনো সমাধান। বিশ্বাসকে পুঁজি করে ও যে আমাদের সাথে প্রতারণা করবে, এটা আসলে আমরা এটা জানতাম না। আমার এই জিনিসের টাকা হোক, জিনিস হোক, আমি চাই। আসানি জিনিস দিয়ে 15,000 টাকা নিছি। আমাকে দ্বারা অনুরোধ, আমার মরা মায়ের চিহ্নটা আমি যেন ফিরে পাই। আমি 25,000 টাকা নিছি, 25,000 টাকা দিয়ে গেছি, 5,000 টাকা ব্যবসা হয়েছে, নিতাম পারি নাই। আমার জিনিসও গেল, টাকাও গেল, আমার স্বামী আমার ঘর উঠতে দেয় না। আমরা যারা ভুক্তভোগী আছি তারা যেন আমরা এই সোহাগবালার গ্রেপ্তার চাই। দ্রুত ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় জেলা জুয়েলার্স মালিক সমিতি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তাদের যে টেকনোলজি আছে এর মাধ্যমে যেভাবে হোক তাকে যেন ধরে এনে আইনের মুখোমুখি করা হয়। শীঘ্রই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই লিখিত রাখবেন এবং সুনির্দিষ্ট এবং যেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন। শেষ সম্বল হারিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং প্রতারক ব্যবসায়ীর বিচারই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ শরীফউদ্দিন সড়ক। পুরো সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় দুর্ভোগে উপজেলার অন্তত 1.5 লক্ষাধিক মানুষ। যাত্রী ও চালকদের অভিযোগ, সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সেই সাথে নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। তবে চলতি মাসে দরপত্র আহ্বানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের বানিয়াচং আজমিরিগঞ্জ শরীফউদ্দিন সড়ক 17 কিলোমিটার। সড়কটি উপজেলার 1.5 লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম, কিন্তু বর্তমানে সড়কটি যেন এক দুর্ভোগের নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পুরো অংশ জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, এসব গর্তে পড়ে প্রায়ই উল্টে যাচ্ছে টমটম, ইজিবাইক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। আজমিরের থেকে বানিয়াচং গাড়িটা আইতে সময় লাগে 30 মিনিট, এই জায়গার মাঝে লাগে 1 ঘন্টা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে গাড়ি। গতকালকে আমরা গাড়ি তুলছি দৌড়াইয়া, রাস্তা ভাঙ্গা। বৃষ্টি হইলে তো গাড়ি চলবো যে এই ধরনের কোনো পরিবেশই থাকে না, গাড়ি ঘোড়া চড়া খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এবং যেখানে সেখানে আসলে জনশূন্য এলাকায় গাড়িগুলো বিকল হয়ে যায়, ইঞ্জিনগুলো বিকল হয়ে যায়। সড়কের এমন অবস্থায় যান চলাচল কমিয়ে দিয়েছেন চালকরা। তাদের অভিযোগ, অতিরিক্ত ঝাঁকুনিতে প্রায়ই নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। গাড়িতে আমরা ইনকাম করি 500 টাকা, কিন্তু আমরা মেরামতের জায়গা যায় টাকা আসে 1200 টাকা, 700 টাকা, 900 টাকা, এরকম আমরা মেরামত করা লাগে। মাথা তার অনেক খারাপ,
ডেলিভারি সিজার লয়ে গেলে অনেক জায়গায় আটতে যায়, একটু জায়গায় আটতে নেই, একটু জায়গা আবার গাড়ি দিয়ে যাওয়া লাগে। ব্যারিং জায়গা, চাক্কার জায়গা, ডিফারেন্সের জায়গা, গাড়ির হাফ জায়গা। সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি মাসে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। ডিসেম্বর মাসে এটিকে আমাদের মন্ত্রণালয়ে প্ল্যান করা হয়। প্ল্যান যাত্রা বাচ্চা শেষে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেয় যে এটিকে রিটেন্ডার করতে হবে। তো আমরা এই মাসে 5 তারিখে আমরা এটি রিটেন্ডার করেছি। আগামী মাসে 8 তারিখে আশা করি এটা উন্মুক্ত করা হবে। এটা উন্মুক্ত করানোর পরে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ঠিকাদার নিয়োগ করে যেন কাজটি শুরু করা যায়। 2017 সালে 116 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এরপর দীর্ঘ 7 বছরে সড়কটিতে আর কোনো সংস্কার হয়নি। কাজল সরকার, এখন হবিগঞ্জ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর। হাওরের জলাভূমি চিহ্নিত করে মাছ ও পাখির নিরাপদ আবাসস্থল তৈরির কথা থাকলেও পর্যটন ব্যবসার নামে ধ্বংস হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। ফলে টাঙ্গুয়ার হাওর বয়ে যাচ্ছে মরণের পথে। তবে হাওর বিশেষজ্ঞ সুনামগঞ্জের সচেতন মহল বলছেন টাঙ্গুয়ার এমন পরিস্থিতির জন্য দায়ী প্রশাসন। লিপসন আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে হিজল করচপনের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। মূলত ভরা বর্ষায় প্রকৃত রূপ মেলে ধরে এই জলাঞ্চল। বর্ষা মৌসুমের শুরুতেই হাওরে বাড়ে পর্যটক। তবে গত কয়েক বছরের তুলনায় এবার চাপ আরও বেড়েছে। হাউস বোটে চড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাওরের মায়াবী সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এরকম একটা সুন্দর জায়গা আমার মনে বাংলাদেশের কোথাও আছে কিনা আমার মনে হয় না। ভালো লাগতেছে এদিকে এসে সুইমিং করতেছি ফ্রেন্ডের ফ্যামিলির সাথে। ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর আর কি, ন্যাচারাল একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। তবে জেলার পর্যটন ব্যবসা চাঙা হলেও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। হাওরে অবাধে ঘুরছে 200-রও বেশি হাউসবোট, উচ্চ শব্দে চলছে জেনারেটর, গান বাজনা। চারপাশে পলিথিনের মতো প্রকৃতির জন্য ক্ষতিকারক নানা বস্তু। এক সময়ের টাঙ্গুয়ার হাওরে যে পাখি কিংবা মাছ দেখা যেত এখন তার ছিটে ফোঁটাও নেই। জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর নজরদারির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিযোগ স্থানীয়দের। বাপ দাদার মুখে শুনতাম তারা যদি হাওরে দিয়া নৌকা হাতে বাইরে যেত, মাছ লাফ দেওয়া নৌকার মাঝে উঠত। এখন প্রায় এসব অনেক প্রজাতির মাছ পাখি বিলুপ্তির পথে। শাসনের একটা সিস্টেম ছিল, বুঝছেন, তখন পাখি এবং মাছ এগুলা খুব বেশি পরিমাণে উৎপাদন হতে পারে, কিন্তু এখন শাসন না থাকার কারণে পাখিও নয় মাছও নয়। উচ্চ স্বরে যে সাউন্ড বক্স তারা বাজায়, এটা আসলে এই এলাকার মানুষের এটা অনেক ক্ষতি হচ্ছে, প্লাস পরিবেশে টাঙ্গুয়ার পরিবেশে ক্ষতি হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়ার ঝামেলা হইতেছে, হার্টের রুগী থাকলে তার সমস্যা হইতেছে। এদিকে IUCN 2015-এর সর্বশেষ রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী এ হাওরে 134 প্রজাতির মাছ, 19 প্রজাতির স্তন্যপায়ী, 219 প্রজাতির দেশি ও বিদেশি পরিযায়ী পাখি, 24 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর প্রাণী এবং 104 প্রজাতির উদ্ভিদ থাকলেও বর্তমানে এগুলোর বেশিরভাগই বিলুপ্তির পথে। পরিসংখ্যান অনুযায়ী গেল 10 বছরে এই হাওরে দেশি ও পরিযায়ী পাখি কমেছে 77%। উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, টাঙ্গুয়ার হাওরকে বাঁচিয়ে রাখতে পর্যটন নীতিমালায় বেশ কিছু পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে ভূমি, পানি এবং বায়ু দূষণের সমস্ত কর্মযজ্ঞ সম্পাদিত হয়, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো হয়, নেচে গিয়ে এটাকে উৎসবস্থলে পরিণত করা হচ্ছে, যা ইসিএরও পরিপন্থী, রামসার সাইটেরও পরিপন্থী। নীতিমালা অনুযায়ী হাউসবোটগুলোকে অবশ্যই তাদের সেফটি থাকতে হবে, যেমন গ্যাস সিলিন্ডারের সেফটি থাকতে হবে, ইলেকট্রিক লাইনের সেফটি থাকতে হবে, পাশাপাশি মানব বর্জ্য কোথায় ফেলবে সেই ব্যবস্থাপনার সিস্টেম থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন ওই সিস্টেম গড়ে ওঠেনি। আমরা গত কিছুদিন আগে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটি সভা হয়েছিল, সেই সভায় তাদেরকে বলা হয়েছে যে হিউম্যান ওয়েস্ট ডাম্পিং একটি স্টেশন গড়ে তোলার জন্য।
1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ঘোষণা করা হয় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। এছাড়া 2000 সালের জানুয়ারি মাসে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় দেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই হাওরকে। এখন সুনামগঞ্জ। আবারও দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 82 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়েছে কমপক্ষে 34 জনকে। বর্তমানে উপত্যকায় একমাত্র সংস্থা হিসেবে ত্রাণ সরবরাহ করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে কার্যক্রম শুরুর 1 মাস পার হবার আগে এই সংস্থাটি থেকে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 4 শতাধিক। এদিকে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় গাজা উপত্যকায় মানবসৃষ্ট খাবার ঝুঁকিতে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 8 দিনে ইসরায়েলের 2 বিমান ঘাঁটি ও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস, বলছে ইরান। বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার দাবি তেল আবিবের। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকাই মুখ্য, বললেন সিইসি। ভোটের কর্মপরিকল্পনা হয়েছে, প্রকাশের সময় আসেনি। বহিষ্কারাদেশ প্রত্যাহারে রাজধানীতে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ব্লকেট কর্মসূচি, যান চলাচল বন্ধ, পুলিশের লাঠিচার্জ। মেয়র কাউন্সিলরহীন সিটিতে গতি নেই মশা নিধন কার্যক্রমে, বছরব্যাপী পরিকল্পনা না থাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। হাওরে অবাধে ঘুরছে 200-এরও বেশি হাউসবোট, উচ্চ শব্দে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, আশঙ্কাজনক হারে কমছে মাছ পাখি। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।